আজকের গল্প ঝুমা ভট্টাচার্যের নতুন ভালোবাসায়। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা প্রথম থেকে আমার পাশে আছেন তাদের ধন্যবাদ জানিয়ে আজকের গল্পটি শুরু করছি। চামচ দিয়ে মুখে বিরিয়ানি তুলতে গিয়ে মায়ের দিকে তাকিয়ে রইল তিতির। মাকে এত গম্ভীর দেখাচ্ছে কেন? মাকে কিছু বুঝতে পারল নাকি? মা আজ তিতিরের প্রিয় খাবার বিরিয়ানি বা রাঁধল কেন? খুব অশান্তি নিয়ে কোনো রকমে বিরিয়ানি খাওয়া শেষ করলো তিতির। মা খানিকক্ষণ পরে গজগজ শুরু করলো, এই ঘনার মাকে দিয়ে আর চলবে না, ভীষণ কামাই শুরু করেছে আজকাল। তাদের ঠিকই কাজের লোক ঘনার মা নাকি কাকে দিয়ে একটু আগে খবর পাঠিয়েছে সে নাকি কদিন কাজে আসতে পারবে না, দেশের বাড়িতে যাবে ঘর সারাতে। তিতিরের ঘাম দিয়ে জ্বর ছাড়ল। মা কিছুই বোঝেনি। এবার তিতিরের মন কেমন করতে লাগলো, খুব। বাড়ির সবার জন্য তার মন কেমন করতে লাগলো। মা, বাবা, দাদু, ঠাকুমা, দাদা, দিদি, ভাই সবার জন্য। নিজের ঘরে ঢুকে খাটের উপর বসে রইল চুপটি করে। খুব কান্না পাচ্ছে তার। দিদির সামনে পরীক্ষা, পড়ার ঘরে বসে পড়ছে, না হলে তিতিরকে দেখলেই বুঝে ফেলতো। কাঁদতে কাঁদতে একবার ব্যাগটা খুলে উকি মেরে দেখে নিল তিতির। ব্যাগে দু একটা শাড়ি, ব্লাউজ আর প্রসাধনী। বেশি কিছু নিতে সাহস পায়নি। কিছু জমানো টাকা পয়সা ছিল, সেগুলোও একটা পার্সে ভরে এসে রেখে দিয়েছে ব্যাগে। খুব কান্না পেল তার। কাল সে চিরদিনের মতো এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে অর্জুনের সাথে। অর্জুনের সঙ্গে আলাপটা অদ্ভুতভাবে। সদ্য কলেজে ভর্তি হয়েছে তখন। প্রায় চোখে পড়তো একটি ছেলেকে, খুব বুদ্ধিদীপ্ত চেহারা, কখনো লাইব্রেরি, কখনো খেলার মাঠে। ছেলেটার চোখ দুটোয় যেন স্বপ্ন মাখা। খুব ভালো লাগতো তিতিরের ছেলেটার দিকে তাকিয়ে থাকতে। বন্ধুদের থেকে জেনেছিল ছেলেটার নাম অর্জুন। মহাভারতের অর্জুন তার স্বপ্নের নায়ক। নামটা জানা মাত্র তিতির আরও বেশি করে ভালোবেসে ফেলল অর্জুনকে। সারা দিন রাত্রি তার আবর্তিত হতে লাগলো অর্জুনকে ঘিরে। তার ক্লাসের বন্ধুরাও জেনে গেল ব্যাপারটা। অর্জুনকে দেখলে তিতিরের মনে হতো, অর্জুন, তুমি অর্জুন। কিন্তু কিছুই জানাতে পারেনি সে অর্জুনকে। অর্জুন যখন খেলতো সে চুপটি করে দাঁড়িয়ে দূর থেকে তার খেলা দেখত। যেমন পড়াশোনায় তেমনি খেলাধুলায় ভালো ছিল অর্জুন। তার বন্ধুরা অর্জুন সম্বন্ধে অনেক খবর জোগাড় করেছিল। অর্জুনদের বাড়ি বেশ দূরে, কি একটা গ্রামে। অর্জুন এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করে। সেটা শুনে তিতির স্বপ্ন দেখতে শুরু করেছিল যে সে যেন ডুরে শাড়ি পরা এক গায়ের বধূ, মাথায় ঘোমটা দিয়ে গ্রামের পথে হেঁটে চলেছে, সঙ্গে অর্জুন। সে জন্ম থেকেই দর্জিপাড়ায় বড় হয়েছে। গ্রামের ছবি সে বইতে আর সিনেমায় দেখেছে। প্রায়ই স্বপ্ন দেখত সে, নিজেকে গ্রামের বউ বলে ভাবত। খুব ভালো লাগতো তার। তখন পড়ায় মন নেই, চোখে ঘুম নেই, পাগল পাগল অবস্থা তার। কলেজের পরীক্ষায় রেজাল্টও খুব খারাপ হলো তিতিরের। বাড়িতে খুব বকাবকি শুরু করলো সবাই। তাকে বাদল স্যারের কোচিং ক্লাসে পাঠানো হলো। তাতেও তার লেখাপড়ায় তেমন কিছু উন্নতি হলো না। শয়নে স্বপনে শুধু অর্জুন। বন্ধু মারফত অর্জুনের কানেও কিছু গিয়ে থাকবে, কিন্তু সে নির্বিকার। কিন্তু তিতিরের তখন মনের এমন অবস্থা, যে করেই হোক অর্জুনকে পেতেই হবে। একদিন তিতির কলেজ থেকে বাড়ি ফিরছে বন্ধুদের সাথে। আজ অর্জুন কলেজে আসেনি। মনটা ভালো লাগছে না তিতিরের। হঠাৎ দেখে রাস্তার ধারের একটা ওষুধের দোকান থেকে অর্জুন বেরিয়ে এলো মাথায় ব্যান্ডেজ নিয়ে। তাদের দেখে থমকে দাঁড়িয়ে পড়ল অর্জুন। অর্জুনের সঙ্গে আরো দুটো ছেলে ছিল। তাদেরকে ইশারা করে সিধে চলে এলো তিতিরদের সামনে। তিতিরের বন্ধু সুপ্রিয়া জিজ্ঞেস করলো, এ কি, আপনার মাথায় কি হলো? অর্জুন বলল, ও কিছু না, খেলতে গিয়ে মাথায় একটু চোট লেগেছে আজ। একটু অন্যমনস্ক ছিলাম, পাখিটাকে আজ দেখিনি যে। কথাটা অসমাপ্ত রেখেছিল অর্জুন। তারপর তিতিরের দিকে তাকিয়ে বলেছিল, এবার সব ঠিক হয়ে যাবে। কি, তাই তো? অর্জুনের কথা শুনে তিতির মূর্ছা যাবে কিনা ভাবল, কিন্তু বাস্তবে মূর্ছা যাওয়া খুব একটা সোজা ব্যাপার নয় বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল।
এমন সময় আকাশ ভেঙে বৃষ্টি। ওরা দৌড়ে সামনের একটা রেস্টুরেন্টে ঢুকে পড়ল। অর্জুনের মাথার ব্যান্ডেজটা খানিকটা ভিজে গেছে, মোটেই ভালো কথা নয়। নতুন করে ব্যান্ডেজ করাতে হবে আবার। আপাতত বৃষ্টি না থামলে কিছুই করা যাবে না। ওরা সবাই লস্যি নিয়ে জমিয়ে গল্প শুরু করে দিল। আর তিতির, সে মুগ্ধ হয়ে অর্জুনের কথা শুনে যাচ্ছে। এত সুন্দর কথা বলতে পারে অর্জুন, আশ্চর্য। যখন বাড়ি ফিরল তখনও যেন অর্জুনের কথাগুলি অনুরণিত হয়ে চলেছে তার মনে। সেও কত কথা বলে চলেছে অর্জুনের সাথে। তখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। সে কথা শুনিবে না কেহ আর। নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি, গভীর দুঃখে দুঃখী। আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সেই শুরু হলো। তারপর প্রায় রোজই তাদের দেখা হতে লাগলো। অর্জুনের ভালোবাসায় তিতিরের নবজন্ম হলো। ইতিমধ্যে অর্জুন খুব ভালো নম্বর পেয়ে পাশ করে গেল। তিতিরের সেই একই অবস্থা। রেজাল্ট আরও খারাপ হলো তার। খালি মাথায় তার বিয়ের চিন্তা। কবে যে অর্জুনের বউ হতে পারবে সে কে জানে। ছোটবেলা থেকেই তার খুব বিয়ে করার শখ ছিল। এই নিয়ে অনেক মজার গল্প আছে। একবার তো তিতির মায়ের শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে কপালে সিঁদুরের টিপ পরে নিজেকে আয়নায় দেখছিল। তার দিদি দেখতে পেয়ে সবাইকে চুপি চুপি ডেকে এনে দেখায়। তারপর তিতিরের যা অবস্থা হয়েছিল বাড়িতে তার বলার নয়। তিতির এটা ভালো করে বুঝতে পেরেছিল যে তাদের এই ভালোবাসা বাড়ি থেকে কোনো মতেই মেনে নেবে না। অর্জুন তাকে নিজেদের বাড়ির সব কথাই খুলে বলেছে। খুবই সাধারণ অবস্থা তাদের। অর্জুনের বাবা গ্রামের স্কুলের অঙ্কের মাস্টার মশাই। তাদের একটা মুদির দোকানও আছে, সেটা অর্জুনের কাকা দেখাশোনা করেন। বাড়িতে অর্জুনের নিজের আরেক ভাই ও বোন আছে, আর কাকার এক ছেলে। তাছাড়া অর্জুনের ঠাকুমা আছেন। অর্জুন ঠাকুমা প্রাণ। অর্জুন নাম ঠাকুমারই রাখা। অর্জুনের বাবা নাকি একটু রাগী প্রকৃতির, মা খুব শান্ত, খুব গুণী। কি সুন্দর আসন বানান। বড়ি আমসত্ত্ব আচারে গ্রামে তিনি সেরা। তার মতো আলপনা দিতে কেউ পারে না। তিতির মুগ্ধ হয়ে অর্জুনের বাড়ির কথা শুনত। অর্জুনের কাকা কাকিমা নিরীহ ভালো মানুষ। তিতির অর্জুনের বাড়ির সবাইকে এইভাবে মনে মনে চিনে নিয়েছিল। খুব ইচ্ছে করত তার ওখানে গিয়ে থাকতে। অর্জুনের আরও পড়াশোনা করার ইচ্ছে, কিন্তু তিতির বিয়ে করতে চায়। তিতিরের ইচ্ছের কাছে হার মেনে গেল অর্জুন। তাদের গ্রামের এক স্কুলে চাকরিও নিয়ে নিল সে। দুদিন আগে তারা রেজিস্ট্রি ম্যারেজ করে নিয়েছে কয়েকজন বন্ধুর উপস্থিতিতে। তারপর তারা সবাই মিলে হোটেলে খাওয়া দাওয়া করে যে যার নিজের বাড়ি। কাল সকালে তিতির চিরকালের জন্য এ বাড়ি ছেড়ে চলে যাবে। সকালে কোচিং ক্লাসে যাচ্ছে বলে বেরোবে। বড় পার্কের সামনে অর্জুন অপেক্ষা করবে তার জন্য। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিল সে। দাদুর কাশির আওয়াজে ঘুম ভাঙল তিতিরের। ভোর হয়ে গেছে বোধহয়। আকাশটা বেশ পরিষ্কার লাগছে। আর একটু পরেই বড্ড কাশছে দাদু। দাদুর ঘরে ঢুকে জলের গ্লাসটা এগিয়ে দিতে দাদু তিতিরের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তিতিরের বুক ধড়ফড় করতে লাগলো। দাদু কিছু বুঝতে পারলেন নাকি? তাড়াতাড়ি নিজের ঘরে ফিরে নিজেকে গুছিয়ে নিতে লাগলো তিতির। আর কিছু ভাবার সময় নেই। স্নানটা করে নিল সে। সারাদিন আর স্নান করার সুযোগ হবে কিনা কে জানে। অর্জুনের বাড়ি অনেক দূর, অনেক দূর, অনেক দূর। ডাকছে তাকে কোন সুদূর। সে সুদূরের ডাক উপেক্ষা করার তার সাধ্য নেই। এদিক ওদিক তাকিয়ে কাঁধে ব্যাগটা নিয়ে রাস্তায় পা রাখলো তিতির। তারপর একবারও বাড়ির দিকে পিছন ফিরে না তাকিয়ে এগিয়ে গেল সে বড় পার্কের দিকে। বড় পার্কের সামনে এসে তিতির দেখল তখনও অর্জুন এসে পৌঁছায়নি। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল সবে 8:15। অর্জুন তাকে 8:30টায় আসতে বলেছিল। সে নিজেই তাড়াহুড়ো করে আগে বেরিয়ে এসেছে বাড়ি থেকে। এখন পার্কের সামনে হা করে দাঁড়িয়ে থাকলে কারোর চোখে পড়ার সম্ভাবনা। তাই সে পার্কের মধ্যে ঢুকে একটা বেঞ্চে চুপ করে বসে বসে আকাশ পাতাল ভাবতে লাগলো। মনটা খুব খারাপ লাগছে এখন। কিন্তু এভাবে বাড়ি ছেড়ে চলে না এলে সে কোনোদিন অর্জুনকে নিজের করে পেত না। তার বাবা তো কোনোদিন অর্জুনকে মেনে নিতেন না। খুব রাশভারী মানুষ তার বাবা। বংশ কৌলিন্য নিয়ে সদা গর্বিত মানুষ।
তার বাবার দাদুর নামে রাস্তা আছে প্রকাশ মুখার্জি লেন। তার লিলি পিসি নিজের পছন্দের ছেলেকে বিয়ে করেছিল বাড়িতে না জানিয়ে। কি যে অশান্তি চলেছিল বাড়িতে। তখন ঠাকুমা বেঁচে। ঠাকুমা তো এক প্রকার অন্নজল ত্যাগ করেছিলেন। কদিন পর লিলি পিসি প্রবীর পিসে মশাইকে নিয়ে বাড়িতে এসেছিল। তাদের বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। সে দিনটার কথা তিতির ভুলতে পারবে না কোনো দিন। তিতির অবশ্য কলেজ থেকে কয়েকবার লিলি পিসির বাড়িতে ঘুরে এসেছে। বাড়িতে কেউ জানতে পারেনি। লিলি পিসি কিন্তু খুব ভালোই আছে। পিসে মশাই খুব ভালো মানুষ। আর্থিক অবস্থা তেমন ভালো না হলেও লিলি পিসি বেশ সুখেই আছে বোঝা যায়। একটি ছেলেও হয়েছে। তিতিরের সেদিন মনে হয়েছিল সুখ জিনিসটা একটা আলাদা ব্যাপার। তার জন্য খুব একটা পয়সা টয়সা লাগে না বোধহয়। সেও তো অর্জুনকে ভালোবেসে সবাইকে ছেড়ে চলে এলো। অর্জুনও তাকে খুব ভালোবাসে। লেখাপড়ায় এত ভালো ছেলে, তার সামনে কত উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। কিন্তু তিতিরকে বিয়ে করবে বলে সব ছেড়ে গ্রামের এক অখ্যাত স্কুলে চাকরি নিল। তিতির এই ভালোবাসার মর্যাদা রাখবে চিরদিন। অর্জুনের আসতে বেশ দেরি হচ্ছে। 9টা বেজে গেছে। ফোনেও বিজি আসছে। পার্কের বেঞ্চগুলোতে বেশ রোদ পড়ছে এবার। আর বসে থাকা যাচ্ছে না। উঠে দাঁড়ালো তিতির। হাঁটতে শুরু করলো সে। হাঁটতে হাঁটতে আবার পার্কের বাইরে যেতেই অর্জুনকে দেখতে পেল। ছেলেটা প্রায় দৌড়ে দৌড়ে আসছে। ঘেমে লাল হয়ে গেছে। পাগল ছেলে এসেই তিতিরের সামনে ঝুঁকে বলল, বউ কথা কও। তারপর তার হাতে একটা বড় প্যাকেট ধরিয়ে দিয়ে একটা বাসকে হাত দেখিয়ে থামালো। তারপর তিতিরের হাতটা ধরে বাসে উঠে পড়ল। শিয়ালদা স্টেশনে চা আর কেক খেতে খেতে মোবাইলের সুইচটা অফ করে দিল তিতির। তারপর চোখ তুলে তাকাতেই দেখল অর্জুন তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকে তাকাতে দেখে প্যাকেটটার দিকে ইশারা করলো। তিতির প্যাকেটটা খুলে দেখল একটা শাড়ি, একটা লাল রঙের বেনারসি। ট্রেনে ওঠার পর অর্জুন তাকে অনেক কথা বলছিল। তাদের গ্রামের জাগ্রত সর্বমঙ্গলা দেবীর মন্দির আছে। সেখানে প্রণাম করে তাকে সিঁদুর পরিয়ে দেবে অর্জুন। তারপর তাকে বাড়িতে নিয়ে যাবে। বাড়িতে অবশ্য সবাই জানে। ইতিমধ্যে শিয়ালদা স্টেশনে টয়লেটে গিয়ে তিতির সালোয়ার কামিজ পাল্টে বাড়ি থেকে আনা একটা শাড়ি পরে নিয়েছিল। তিতির অন্য কথা ভাবছিল। এতক্ষণে তাকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। মা হয়তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। তিতিরের চোখ ছলছল করে উঠল। সে অর্জুনের দিকে তাকিয়ে দেখল অর্জুনেরও চোখ দুটো ছলছল করছে। দুজোড়া সজল চোখের মিলন হলো নতুন করে। সব পথ এসে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে, নয়নে নয়নে। গ্রাম নবনিঝুমপুর। তারা যখন ট্রেন থেকে নামলো তখন বিকেলের পড়ন্ত আলো। একেই বোধহয় গোধূলি লগন বলে। ছোট্ট একটা স্টেশন। খালি তারাই নামলো ট্রেন থেকে। তিতির তাকিয়ে তাকিয়ে দেখছিল সবকিছু। লোকজন বিশেষ চোখে পড়ল না। তবে গ্রামের নামটি বেশ, নবনিঝুমপুর। কেমন রূপকথার দেশ মনে হয়। এখানেই সে থাকবে এখন। সে সত্যি এখন গ্রামের বউ। অর্জুন তিতিরের হাত ধরে এগিয়ে গেল। তিতির এবার সত্যি গ্রামের পথে হাঁটছে অর্জুনের সাথে। যে স্বপ্ন সে এতদিন দেখে এসেছে, এখনো কোনো বাড়ি চোখে পড়েনি। খালি ধুধু মাঠ। একটা জায়গায় এসে তারা দাঁড়িয়ে পড়ল। একটা নদী, তার পারে একটা বেশ পুরনো মন্দির, দেবী সর্বমঙ্গলার মন্দির। অর্জুন বলল, এই নদীর নাম কি জানো? ভালোবাসা নদী। এই নদীতে স্নান করলে নাকি ভালোবাসা অটুট থাকে। এখন জল খুব কম। বর্ষাকালে জল খুব বেড়ে যায়। তখন এসে একবার স্নান করা যাবে, কি বলো? দেবী সর্বমঙ্গলা ভারী সুন্দর বিগ্রহ। মা যেন হাসছেন তাদের দিকে তাকিয়ে। মন্দিরে লোকজন কেউ নেই। একটা প্রদীপ জ্বলছে মায়ের সামনে। সেই প্রায়ন্ধকার মন্দিরে দেবী মায়ের সামনে বেদির উপর রাখা সিঁদুর দিয়ে তিতিরের সিঁথি রাঙিয়ে দিল অর্জুন। তিতির কাঁদতে কাঁদতে মন্দিরের মেঝেতে বসে পড়ল। খুব কাঁদছে সে। মা বাবার কথা খুব মনে হচ্ছে। বাবা রেগে গেলে খুব গলা কাখারি দেয়। আজ তো গলা খাকারি দিয়ে বাড়ি মাথায় তুলেছে বোধহয়। আর মা খুব কাঁদছে, ভীষণ কাঁদছে। আর দাদু, কাশিটা বাড়লো নাকি দাদুর? আর দাদা, দিদি, ভাই
তারা খোঁজাখুঁজি করছে কি তাকে? অর্জুন চুপ করে দাঁড়িয়েছিল, এখন এগিয়ে এসে তাকে তুলে দাঁড় করালো। তারপর বলল, এরপরেই আমাদের বাড়ি কিন্তু। আমাকে কিছু বলবে না তিতির? তিতির অশ্রু সজল চোখ দুটো তুলে অর্জুনের দিকে তাকালো। তারপর বলল, তোমাকে খুব ভালোবাসি অর্জুন। অর্জুন হেসে তাকে কাছে টেনে নিয়ে বলল, তুমি আমার মনের মতো, এমনই থেকো তুমি সারা জীবন। অর্জুন তিতিরের হাত ধরে মন্দির থেকে বেরিয়ে পড়ল। মন্দিরের পেছন দিকে যেতেই চোখে পড়ল একটু দূরে কিছু ঘরবাড়ি। মানুষজনের কথাবার্তা শোনা যাচ্ছে এবার। খানিকটা এগিয়ে যেতে চোখে পড়ল টর্চ হাতে কারা যেন এগিয়ে আসছে। অর্জুনের বাড়ির লোকজন। তারা অর্জুনের সাথে কথাবার্তা বলতে লাগলেন। এমন সময় একটি মহিলা এসে তিতিরের হাত ধরল। অর্জুন বলল, আমার কাকিমা তিতির। তিতির তাকে প্রণাম করে এগিয়ে গেল। একটা বেশ বড় উঠোন, উঠোন ঘিরে বেশ কয়েকটা ছোট বড় ঘর। উঠোনের একদিকে প্যান্ডেল বাঁধা, কতগুলো বাচ্চা সেখানে খেলা করছে। কয়েকটা বাল্বের আলোয় একটা বেশ আলো আঁধারির সৃষ্টি করেছে। অর্জুনের মা এগিয়ে এলেন তিতিরকে বরণ করতে। বেশ মা দেখতে তাকে। তারপর কিছু ঘটনা যেন স্বপ্ন মনে হলো তার। তিতির বাড়ির সবাইকে চিনে নিল। অর্জুনের বাবা খুব ব্যক্তিত্ব সম্পন্ন, ঠাকুমা খুব মজার মানুষ, কাকা নিরীহ প্রকৃতির, কাকিমা খুব আপন করা মানুষ। অর্জুনের বোন রত্নাবলী ভারী মিষ্টি মেয়ে। বাড়িতে আরও কয়েকজন বয়স্ক মানুষ রয়েছেন, তারা বোধহয় আশেপাশের বাড়ি থেকে এসেছেন। তিতিরের শাশুড়ি তিতিরের হাতে শাখা পলা নোয়া চুড়ি ইত্যাদি পরিয়ে দিয়ে গলায় একটা হার পরিয়ে দিলেন। সেই সময় তিতিরের চোখ গেল দরজার কাছে। ভিড়ের মধ্যে ঘনার মা বিস্ফোরিত চোখে তার দিকে তাকিয়ে আছে। তিতিরের বিস্মিত দৃষ্টি অনুসরণ করে অর্জুনের বোন রত্নাবলী বলে উঠল, ও মিনতি কাকিমা, আমাদের পাড়ায় থাকে, কলকাতায় চাকরি করে। ঘনার মার নাম যে মিনতি এই প্রথম জানল তিতির। ঘনার মা এগিয়ে এসে বলল, এ কি কাণ্ড করেছো গো দিদিমণি? তিতিরের খুব অস্বস্তি লাগছিল। অর্জুনের কাকিমা ঘনার মাকে সরিয়ে নিয়ে গেলেন। সবাই মুখ চাওয়াচাই করতে লাগলো। সবার আশীর্বাদ করা হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়ার পালা। কি সুন্দর ডাল ভাত মাছ ভাজা মাছের ঝোল দিয়ে কলা পাতায় করে সবাই মিলে খাওয়া হলো। মাছ নাকি অর্জুনদের পুকুরের। অর্জুনদের পুকুর আছে সে জানতই না। অর্জুন কোনো দিন বলেনি তাকে। দুষ্টু ছেলে একটা। সেদিন রাতটা ভারী সুন্দর কাটল। নিয়মত সেদিন তাদের বাসর রাত। একটা বিরাট ঘরে সারা মেঝে জুড়ে একটা ঢালাও বিছানা করা হয়েছে। সেই বিছানায় তিতির, অর্জুন, অর্জুনের ঠাকুমা, আরও কয়েকটি বৃদ্ধা, অর্জুনের ভাই বোনেরা, কয়েকটি অল্প বয়সী মেয়ে, কয়েকটি অল্প বয়সী বউ। সবাই নাকি আজ বাসর জাগবে, গান বাজনা হবে। তিতির আগে কোনোদিন বাসর নামে ব্যাপারটা দেখেইনি, শুনেই এসেছে। খুব মজা হয় এটা সে জানতো, তাই সে মজাটা দেখার জন্য গুছিয়ে বসলো। অর্জুন কোলের উপর বালিশটা টেনে নিয়ে বলল, উদ্বোধন সঙ্গীত চারু ঠাকুমা। চারু ঠাকুমা নামক বৃদ্ধাটি এগিয়ে এসে মাঝখানে বসলেন আর শুরু করলেন গান। হরে কৃষ্ণ নাম দিলেন প্রিয় বলরাম। তারপর অর্জুনের ঠাকুমা গান ধরলেন, বাসরের দ্বীপ আর আকাশের তারাগুলি নিবিড় নিশীথে যবে জ্বলবে। কি যে অপূর্ব গলা অর্জুনের ঠাকুমার! তিতির শুনে মুগ্ধ হয়ে গেল। এমনটা সে কখনো দেখেনি, শোনেওনি। তার যে মুগ্ধ হবার আরো কিছু বাকি ছিল। এরপর পাড়ার একটি বউ মধুমালতী ডাকে আয় গানটি শোনানোর পরে অর্জুন শুরু করলো তার উদ্দাত গলায় গান। ভালোবেসে সখী নিভৃতে যতনে, আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে। তিতির আবিষ্ট হয়ে গেল ভালোবাসায়। অর্জুন এত ভালো গান গায়। আর কোনো দিকে মন ছিল না তার। সে মুগ্ধ হয়ে শুনছে, আমার স্মরণ শুভ সিন্দুরে, একটি বিন্দু এঁকো তোমার ললাট চন্দনে। জানলার বাইরে শ্বশুরমশাইয়ের গম্ভীর গলার স্বর কানে এলো তিতিরের। তখন রত্নাবলী নাচছে, আয় তবে সহচরী। আরেকটা আওয়াজ মনে হলো যেন ঘনার মার। কখন ঘুমিয়ে পড়েছে তিতির জানে না। যখন ঘুম ভাঙল বেশ সকাল হয়ে গেছে।
কালকের সারাদিনের ক্লান্তিতে অঘরে ঘুমিয়েছে সে এতক্ষণ। আশেপাশে তাকিয়ে সে অর্জুনকে দেখতে পেল না। কোথায় গেছে কে জানে। অর্জুনের কাকিমা ঢুকে বললেন, চলো তিতির, তোমাকে সব দেখিয়ে দিই, একেবারে স্নান করে নাও তুমি। এমন সময় অর্জুন ঘরে ঢুকতেই কাকিমা বললেন, তুই অন্য ঘরে যা, আজ বউয়ের মুখ দেখতে নেই যে। অর্জুন বলল, সে চলবে না কাকিমা, আজ আমি বউয়ের মুখ দেখবই দেখব। কাকিমা অর্জুনকে একটা মৃদু ধাক্কা দিয়ে তিতিরকে নিয়ে বাইরে এলেন। দিনের আলোয় বাইরেটা দেখে তিতিরের চোখ জুড়িয়ে গেল। একটা বড় উঠোনকে ঘিরে ঘরগুলো, একটু ছড়ানো মতো। একদিকে বাগান, কতগুলো ফুল ফুটে আছে। উঠোনের একদিকে একটা বড় পেয়ারা গাছ, কত পেয়ারা হয়ে আছে তাতে। একদিকে একটা একটু ছোট ঘর, সেটা রান্নাঘর বলে মনে হয়। তার দাওয়ায় 3টি বউ বসে সবজি কাটছে। উঠোনের একদিকে আবার 2টো হাঁস ঘুরে বেড়াচ্ছে। কি যে ভালো লাগছে তিতিরের, মনটা অদ্ভুত রকমের এক ভালো লাগায় ভরে গেছে তার। একটা ফাঁকা মতো ঘেরা জায়গায় একটা টিউবওয়েল আর একটা ঘর, ওটাই বাথরুম। কি পরিষ্কার পরিচ্ছন্ন। আশেপাশে আবার কিছু ফুলের গাছে সাদা গোলাপি রঙের ফুল ফুটেছে, বোধহয় দোপাটি ফুল। ভারী সুন্দর দেখতে লাগছে। তিতির অবাক হয়ে সব দেখছিল। রত্নাবলী হাতে শাড়ি ব্লাউজ ইত্যাদি নিয়ে এসে তিতিরের হাতে ধরিয়ে দিয়ে বলল, স্নান করে এগুলো পরে নেবে কেমন? দাঁড়াও, আমি তোমাকে টিউবওয়েলটা পাম্প করে দিই। বাবা ঠাকুর ঘরে রয়েছেন, তোমার সাথে 2-একটা কথা বলতে চান। তিতির স্নান সেরে রত্নাবলীর আনা হলুদ রঙের তাঁতের শাড়িটা পরল। তারপর ভিজে জামা কাপড় উঠোনের তারে মেলতে গিয়ে দেখল উঠোনে 2টো বেড়াল ছানা কি সুন্দর খেলা করছে। রত্নাবলী বলল, ওদের নাম নাকি ফুলি আর টুলি, ওদের পোষা বেড়াল পুষ্পলতার ছানা। তিতিরের ইচ্ছে করছিল ওদের কোলে করে আদর করতে, কিন্তু অর্জুনের বাবা ঠাকুর ঘরে অপেক্ষা করছেন, তাকে কি যেন জিজ্ঞেস করবেন বলে। তিতিরের বুকের ভেতরটা ভয়ে গুড়গুড় করে উঠল। ঘরে যেতেই শাশুড়িমা হেসে এগিয়ে গেলেন। একটা রেকাবিতে মুড়ি সন্দেশ আর কলা দিয়ে বললেন, বৌমা সিঁদুর পরে নাও, ওই যে আয়নার সামনে রাখা আছে, তারপর জলখাবারটা খেয়ে নাও। তিতির যখন আয়নায় মুখ দেখে সিঁদুর পরছিল, তখন অর্জুন ঘরে ঢুকে ওকে সিঁদুর পরতে দেখে এক দৃষ্টে তাকিয়ে রইল। তারপর বলল, বাবা তিতিরকে ডাকছেন। শাশুড়িমা বললেন, তুই বাবাকে বল ও জলখাবার খেয়ে এক্ষুনি যাচ্ছে। তিতির রত্নাবলীর সাথে ঠাকুরঘরের দিকে যেতে যেতে দেখল রান্নাঘরের দাওয়ায় 2টো বউ বসে বিরাট বটিতে মাছ কুটছে, আর সামনে বসে ফুলিয়া টুলিকে নিয়ে তাদের মা পুষ্পলতা মাছ কোটার ব্যাপারটা পর্যবেক্ষণ করছে। ঠাকুরঘরটা একটু দূরেই, উঠোনে নেমে 3টি ঘর ছেড়ে। তিতির মনে মনে হিসেব করে নিল। ঠাকুর ঘরের সামনে যেতেই ধূপ ধুনোর গন্ধ আর ফুলের গন্ধ। একটা গন্ধরাজ ফুলের গাছে কত ফুল ফুটে আছে। তিতির হা করে সব দেখছিল। ঠাকুর ঘরটা বেশ বড়, ভেতরে অনেকটা জায়গা। রত্নাবলী বলছিল পালা পার্বণে তাদের বাড়ি ভগবানের নাম গান হয়, গ্রামে সবাই আসে তাদের বাড়িতে। ঠাকুর ঘরে শ্বশুর মশাইয়ের সাথে আরো 2জন ভদ্রলোক ছিলেন। তিতির বিগ্রহ দেখছিল, রাধা গোবিন্দ, মা দুর্গা, মহাদেব, কত রকম বিগ্রহ। শ্বশুর মশাই বললেন, প্রণাম করো বৌমা, এনারা আমাদের গৃহের অধিষ্ঠাত্রী দেবদেবী, আমাদের রক্ষা করেন। তিতির প্রণাম করে দেখল অন্য 2জন ভদ্রলোক ঘর থেকে চলে গেছেন। সামনে রাখা আসন দেখিয়ে শ্বশুরমশাই বললেন, বসো। আমি তোমাকে বিব্রত করতে চাই না বৌমা, কিন্তু কটা কথা আমার জানা দরকার, খুব দরকার। প্রথমে জিজ্ঞেস করি, বিয়ের ব্যাপারে তোমার নিজের পূর্ণ সম্মতি ছিল তো? তিতির মাথা নেড়ে হ্যাঁ বলে তাকিয়ে রইল। দ্বিতীয় প্রশ্ন, তুমি কলকাতা ছেড়ে আমাদের এই গ্রামে থাকতে পারবে তো? তিতিরের চোখে জল আসছিল। মাথা নেড়ে কোনো রকমে হ্যাঁ বলে ঝরঝর করে কেঁদে ফেলল তিতির। তিতির যদি তাকাতো দেখতে পেত একটি বড় মায়াময় দৃষ্টি তাকে ঘিরে রয়েছে। একটু পরে তিতিরের সামনে একটি খাতা আর পেন দিয়ে বললেন, তোমার বাবার নাম আর ঠিকানাটা লিখে দাও বৌমা। তিতির নাম ঠিকানা লিখে দিতে তিনি একদৃষ্টে তাকিয়ে রইলেন খাতাটির দিকে। তারপর সম্বিত ফিরতে তিনি বললেন, ওরে রত্নাবলী, বৌমাকে ঘরে নিয়ে যা,
আর তোর শরৎ কাকুকে পাঠিয়ে দে একবার, বলবি খুব দরকার আছে। তিতির ঘরে যেতে যেতে দেখলো উঠোনে প্যান্ডেল বাঁধার কাজ চলছে। ঘনার বাবাও আছে তার মধ্যে। আর ঘনা এক হাতে প্যান্টু ধরে পেয়ারা খেতে খেতে তাকিয়ে দেখছে। তাকে দেখতে পেয়ে বিস্ময়ে মুখ বেদান করে তাকিয়ে রইল। দুপুরবেলায় আবার কলা পাতায় করে খাওয়া। তিতিরের খুব ভালো লাগছে খেতে। বাড়িতে মা ধমকে ধমকে খাওয়াতো তাকে। খাবার পাতে ফেলে ছড়িয়ে উঠে পড়তো অর্ধেক দিন। আর এখানে কি মজা করে খাওয়া হচ্ছে। আজ রান্না হয়েছে শাক ভাজা, মুগের ডাল, এঁচোড়ের তরকারি, মাছের ঝোল, চাটনি আর পায়েস। বড় তৃপ্তি করে খেয়ে ঘরে গেল। অর্জুনকে ওই খাওয়ার সময় দেখলো খেতে খেতে আর চোখে দেখছিল। ঘরে সাবেকি খাটে পরিপাটি বিছানা, বালিশের কভারে এমব্রয়ডারি করা। তিতির শুয়ে ঘুমিয়ে পড়ল। স্বপ্নে তলিয়ে যাচ্ছে তিতির। কলেজ পরীক্ষা চলছে, সবাই কত কিছু লিখে যাচ্ছে খাতার পাতায়। তিতির কিছুই লিখতে পারছে না, কিছুই পড়াশোনা করেনি সে। আর একটা যদি সুযোগ পেত সে। খুব দুঃখ হচ্ছে। হঠাৎ সামনে অর্জুন। অর্জুন বলছে, তুমি আবার পরীক্ষা দেবে তিতির, আমি তোমাকে পড়াবো, দেখবে এবার ঠিক পারবে। ঘুমটা ভেঙে গেল তিতিরের। প্রায় সন্ধে হয়ে গেছে। ঘরে কাদের কথাবার্তা শুনতে পেল তিতির। অর্জুনের ঠাকুমার সাথে আরো দুটি বউ। একটি বউকে উদ্দেশ্য করে ঠাকুমা বললেন, পারুল বউ, তুমি নাত বউয়ের চুলে খোপা বেঁধে দাও। তিতিরকে উদ্দেশ্য করে বললেন, জানিস নাত বউ, পারুল বউ খুব সুন্দর খোপা বাঁধতে পারে। ওর হাতের খেজুর ছড়ি, কলেজ খোপার খুব খ্যাতি রে। তিতির অবাক হয়ে শুনছিল। সে আগে কোনো দিন খোপা বাঁধেনি। তার মাকেও বিশেষ খোপা বাঁধতে দেখেনি। একটা বেনুনি করে রাখেন তার মা। পারুল বউ কি সুন্দর করে তার মাথায় একটা খোপা করে দিল। সিঁথিতে সিঁদুর দিয়ে বাইরে এসে দাঁড়ালো তিতির। উঠোনে একদিকে ভিয়েন বসেছে, পান্তুয়া, রসগোল্লা এইসব তৈরি হচ্ছে। অর্জুনকে কোথাও দেখতে পেল না সে। তবে একটা জিনিস সে বুঝেছে, অর্জুনদের বাড়ির অবস্থা বেশ ভালো। আকাশে অনেক তারা ফুটেছে, সেই দিকে তাকিয়ে নিজের বাড়ির কথা মনে হলো। আচ্ছা, সে আর অর্জুন যদি যায়, তাদেরও কি বাড়িতে ঢুকতে দেওয়া হবে না লিলি পিসি আর পিসি মশাইয়ের মতো? তারা দুজন কি রাস্তায় দাঁড়িয়ে থাকবে? আর কোনোদিন বাড়ির কারোর সাথে তার দেখা হবে না। খুব কান্না পাচ্ছে এবার। তিতির দেখলো পুষ্পলতাকে কোলে নিয়ে রত্নাবলী তার সামনে এসে দাঁড়ালো। বলল, বৌদি, তোমার শাড়ি ব্লাউজ নিয়ে আসি, চোখ মুখ ধুয়ে নাও। টিউবওয়েল পাম্প করতে করতে রত্নাবলী বলল, মন খারাপ করো না বৌদি, দাদা তোমাকে মন খারাপ করতে বারণ করেছে। কাল তোমার বউ ভাত। সকালবেলায় মামারা আর মাসিরা এসে যাবেন। পিসির আসতে দুপুর হয়ে যাবে, দূরে থাকেন তো। আজ তিতিরের বউ ভাত। পারুল বউ সকালে এসে সুন্দর করে খোপা বেঁধে সাজিয়ে দিয়েছে তাকে। এখন একটা ঘরে তার সামনে অর্জুন দাঁড়িয়ে। পায়জামা পাঞ্জাবি পরেছে আজ। খুব সুন্দর দেখাচ্ছে তাকে। অর্জুনের মাসি কাঁসার থালায় ভাত আরও কি সব, আর সুন্দর করে একটা কমলা রঙের শাড়ি অর্জুনের হাতে দিয়ে বললেন, এটা তিতিরকে দিয়ে বল, আজ থেকে তোমার ভাত কাপড়ের ভার নিলাম। অর্জুন বলল, এমন কথা বলবোই না। ও নিজ ঐশ্বর্যে ঐশ্বর্যবতী হয়ে থাকুক। বরং বলি, তোমার সারা জীবনের সুখের দায়িত্ব নিলাম তিতির। তোমাকে সারা জীবন খুব ভালোবাসবো। তিতির অস্ফুটে বলল, আমিও। আজ অর্জুনদের বাড়ি আলোর মালা পরে সেজে উঠেছে। গাছগুলোতে টুনি আলোর মালা দিয়ে সাজানো হয়েছে। তিতিরও আজ নবসাজে সেজে উঠেছে। পারুল বউ চমৎকার পান পাতা খোপা বেঁধে দিয়েছে তাকে। শাশুড়ি মা এসে খোপাতে কি সুন্দর একটা সোনার গয়না পরিয়ে দিলেন। গয়নাটার নাম নাকি বাগান। তারপর পারুল বউ এবং আরেকটি বউ তাকে লাল বেনারসিটা পরিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিল। ভ্রুর মধ্যিখানে বড় সিঁদুরের টিপ, তাকে ঘিরে চন্দনের কলকা, গলায় রজনীগন্ধার মালা। তিতিরকে ভারী সুন্দর দেখাচ্ছে আজ। তিতির এমনিতেই বেশ সুন্দরী, আজ তার থেকে চোখ ফেরানো যাচ্ছে না কিছুতেই। অর্জুন খালি উকি দিয়ে দেখে যাচ্ছে তাকে। একবার এসে চুপি চুপি বলে গেছে কানে কানে, আজ আমাদের কি মনে আছে তো? তিতির আজ উন্মনা। রত্নাবলী আর অন্য মেয়ে বউরা তার সামনে বসে আছে। মাইকে গান বাজছে।
সবাই উৎসবে মাতোয়ারা। তিতিরের চোখ ছলছল করছে। আজ যদি তিতিরের চিন্তা জাল কেটে গেল কোনো পরিচিত গলার আওয়াজে। কারা যেন কথা বলছে ঘরের বাইরে। শ্বশুরমশাই বেশ জোরেই কথা বলছেন। আরে আমি আগেই সন্দেহ করেছিলাম, তারপর তোর নাম দেখে নিশ্চিত হলাম বৌমার বাবা আমার বন্ধু অরবিন্দ ছাড়া আর কেউ নয়। তাই শরৎকে তোর কাছে পাঠালাম চিঠি দিয়ে। সেই কলেজ ছাড়ার পর এই দেখা, আর দেখা হবেই বা কি করে? কলেজ ছেড়ে গ্রামের বাড়িতে চলে এলাম, সেই থেকেই। আসুন আসুন। এই কাদের দেখছে তিতির? মা, বাবা, দাদা, দিদি, ভাই আর দাদুর হাত ধরে লিলি পিসি না? সঙ্গে প্রবীর পিসমশাই। ভালো করে দেখতে পাচ্ছে না তিতির, চোখ ভীষণ ঝাপসা। মা এগিয়ে আসছে তার দিকে, বাবারও চোখে জল। এই প্রথম বাবাকে কাঁদতে দেখল তিতির। বিশ্ব চরাচর স্তব্ধ, খালি ফুলের সুগন্ধ চারিদিকে। রজনীগন্ধা, জুঁই, গোলাপ ফুলের সাথে আরও একটা সুগন্ধ। সে সুগন্ধের তুলনা মেলা ভার। সে হলো যুগ পরিবর্তনের সুগন্ধ, নবচেতনার সুগন্ধ। গল্পটার শেষে আমার কিছু বলার আছে। এটা কিন্তু শুধুই গল্প, কিন্তু গল্পতেই কিন্তু বাস্তব লুকিয়ে থাকে। আজকে তিতির পালিয়ে গেছে, পালিয়ে গিয়ে সুখে আছে। জানি না পরবর্তীকালে কি হবে, কিন্তু বাস্তব জীবন কিন্তু এর থেকে বহু দূরে। আমি অনেককেই দেখেছি যারা পালিয়ে বিয়ে করেছে, তাদের মধ্যে কিছু সুখে আছে, আবার কারো কারো জীবন কিন্তু পুরো নষ্টাগত হয়ে গেছে। আর পালিয়ে যাওয়াটা কোনো সমাধান হতে পারে না। মা বাবাকে কষ্ট দিয়ে কোনোদিনও সুখে থাকা যায় কি? তাই এটা কিন্তু নিছকই গল্প, আর গল্প থেকে অনেক কিছু শেখা যায়। তিতিরের বাবা মা কত কষ্ট পেল, তিতির কিন্তু সেটা বুঝলো না। তাই এই ভুলটা করার আগে দুবার ভাবতে হবে যে ঠিক করছি তো, পরবর্তীকালে আমার কোনো অসুবিধা হবে না তো।